নমস্কার বন্ধুরা, আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের এই ফর্মটি ফিল আপ করে জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই ফর্ম ফিল আপের কাজ চলছে। আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গেলে সেখান থেকে ফর্ম পাবেন এবং সেখানে পূরণ করে আপনি জমা করতে পারবেন। কোন কোন ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে জানাবো। যদিও আগের ভিডিওতে জানিয়েছি, তবে আজ একেবারে ফিজিক্যালি ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাবো। সেই সঙ্গে আপনাদের একাধিক প্রশ্ন আছে, সে প্রশ্নগুলিরও উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন, সবাইকে কি এই ফর্মটি পূরণ করতে হবে, আর না করলে কি বা হবে? এই ফর্মটি ফিল আপ করলে পিএম কিষাণ চালু থাকবে না বন্ধ করে দেওয়া হবে? আর স্বামী স্ত্রী দুজনে কি একসঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যদি আর্থিক সুবিধা দেওয়া হয় তাহলে কি তারা পাবে? পিএম কিষাণ যারা পাচ্ছে তারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে? আর পিএম কিষাণ যারা পাচ্ছে তাদের কি ফর্মটা ফিল আপ করতে হবে? অনেকগুলি দাগ আছে, আপনার খতিয়ান নম্বর আছে, সেগুলো কিভাবে আপনি এই ফর্মে লিখবেন? তো এই সমস্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাছাড়াও কৃষক বন্ধু আইডি, ক্রমিক নম্বর, এগুলো আপনি কোথায় পাবেন? প্রথমে বলে রাখি, যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাদের এই ফর্মটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে না। কেবলমাত্র যারা পিএম কিষাণ পান না, শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরই সঙ্গে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, অনেক গ্রাম পঞ্চায়েতে আবার তালিকা দিয়ে দেওয়া হয়েছে কাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদেরকে ফিল আপ করতে হবে না। সেই তালিকা কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েতে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের গ্রাম পঞ্চায়েতে যদি দেওয়া হয়ে থাকে আপনি সেখানে তালিকা দেখে নিতে পারেন, তবে সব গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়নি। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পান তারা এই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। পিএম কিষাণ যারা পান তারা এই ফর্মটি জমা না করলে কোনো সমস্যা নেই। এবার দেখুন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। আমরা এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে ফর্ম ফিল আপটা দেখে নিচ্ছি। প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি নম্বর এবং ক্রমিক সংখ্যা, এই দুটো অংশে আপনাকে কিছুই করতে হবে না। এটা অফিসিয়াল ইউজের জন্য, তারাই কিন্তু এটা ফিল আপ করে দেবেন, তাই আপনাদের কিছুই করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন যাচাইকৃত, এখানে যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ, মানে যাচাইকরণকারী কর্তৃপক্ষ যারা যাচাই করবেন তারা ঠিক চিহ্ন প্রদান করবেন। তাই এই অংশটাও আপনাকে ফিল আপ করতে হবে না, আপনাকে কেবলমাত্র এই তথ্যগুলো দিতে হবে। প্রথমেই আছে কি তথ্য দেখুন, প্রথমেই বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড বা পাসবই অনুযায়ী। কৃষক বন্ধুতে আপনি যে নামটা দিয়েছেন কিংবা আপনার ব্যাংকের পাসবইয়ে যে নাম আছে সেটাই এখানে লিখে দিতে হবে। আপনাদের আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ইংরেজিতে ফিল আপের চেষ্টা করবেন এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। যেমন আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, দেখুন পুরো ক্যাপিটাল লেটারে লিখে দিলাম, এইভাবে আপনারা লিখে দিবেন। তারপর দেখুন পিতা অথবা স্বামী কিংবা স্ত্রী কিংবা অভিভাবকের নাম আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি আপনার বাবার নাম দেন তাহলে আপনার বাবার নাম এখানে লিখে দিবেন। তো আপনি এইভাবে ক্যাপিটাল লেটারেই পুরো অংশটা লিখবেন। আমি লিখে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা ফিল আপ করা হয়ে গেলে এরপর আছে আপনার অ্যাড্রেস বা ঠিকানা। আপনি আপনার স্থায়ী ঠিকানা দিবেন। যেমন আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে ভিলেজ, পোস্ট, একই সঙ্গে আপনি এখানে পিএসটাও দিয়ে দিতে পারেন আপনার, অর্থাৎ থানা। এটা কিন্তু উল্লেখ করবেন, যদিও জায়গাটা সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে যতটা দেওয়া যায় ততটাই আপনি লিখবেন। শুধুমাত্র গ্রাম পোস্টটা লিখলেও চলবে। যদি জায়গা হয় তাহলে আপনি সেক্ষেত্রে পিএসটা দিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে দেখুন তারপরেই আছে ডিস্ট্রিক্ট। এখানে আপনাকে আপনার জেলার নাম লিখতে হবে। যেমন আমার জেলা পশ্চিম মেদিনীপুর, তো আমি এখানে লিখে দিলাম পশ্চিম মেদিনীপুর। আপনি আপনার জেলার নামটা এখানে উল্লেখ করবেন। তারপর আছে ব্লক, আপনাকে আপনার ব্লকের নাম এখানে লিখে দিতে হবে। আমি আমার ব্লকের নাম এখানে লিখে দিলাম। এইভাবে আপনি আপনার ব্লকের নামটা লিখে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। তারপর আছে দেখুন মৌজা বা ভিলেজ, আপনার গ্রামের নাম এইখানে আপনাকে উল্লেখ করতে হবে। আপনি আপনার গ্রামের নামটা এখানে উল্লেখ করবেন। তো পুরোটাই ক্যাপিটাল লেটারে হবে, সবগুলোই আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন। এবার দেখুন আছে কি না বেনিফিশিয়ারি ডিটেলস। সেখানে বলা হয়েছে ব্যাংকের বিবরণ। ব্যাংকের বিবরণের ক্ষেত্রে প্রথমে ব্যাংকের নাম আর তার শাখার নাম। ধরুন আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট আছে, যেটা আমি কৃষক বন্ধুতে দিয়েছি। তাই আপনি এখানে এসবিআই আমি এখানে শর্টে লিখলাম, কারণ এখানে ব্রাঞ্চ নেমটা আমাকে লিখতে হবে। তো আপনারা আপনাদের এখানে ব্যাংকের নাম লিখে দেবেন। ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে পিএনবি শর্টে লিখতে পারেন ক্যাপিটাল লেটারে এবং ব্রাঞ্চের নামটা লিখে দিবেন। কারণ যেহেতু জায়গা কম, এই জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে। যদি পুরোটা লেখা সম্ভব হয় তাহলেই লিখবেন আপনি। তারপর আছে আইএফএসসি কোড। তো এখানে আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। আইএফএসসি কোডটা দেওয়ার পরে অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট নম্বরটা আপনি বসিয়ে নেওয়ার পরে
তারপর দেখুন আছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা যুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এখানে আপনি লিখে দেবেন। আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরটা বসিয়ে নেবেন। তারপর আছে আপনার আধার নম্বর, আপনাকে আপনার আধার নম্বরটা এই জায়গাতে বসিয়ে নিতে হবে। 12 ডিজিট আধার নম্বর আপনি বসিয়ে নেবেন। এবার আছে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। এবার আছে দেখুন এসি নম্বর, আপনার এই বিধানসভা ক্ষেত্রের নম্বর কত সেটা কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে এই জায়গাতে। আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেই সঙ্গে আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এইগুলো আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তারপর আছে দেখুন এসআইআর 2026 বা WBLA 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। যদি আপনার এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি লিখবেন, না হলে এনএ লিখে দিবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। তারপর আছে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে কিনা, যদি এটা হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে আপনি এখানেও এনএ লিখে দিবেন, নট অ্যাপ্লিকেবল। এরপর দেখুন সিএতে আবেদন করেছিলেন আপনি, সেখানে পেন্ডিং আছে কিনা, যদি হয় তাহলে লিখবেন, না হলে এনএ লিখবেন। এবার পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষান পান কিনা। যদিও বলা হয়েছে কৃষি দপ্তর থেকে যারা পিএম কিষানের টাকা পান তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন না বা তাদের ফিল আপ করার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আপনি নো করবেন, যেহেতু যাদের পিএম কিষান নেই তারাই এই ফর্মটি ফিল আপ করবে, তাই এক্ষেত্রে নো হবে। তারপর আছে প্রধান পেশা, আপনার প্রধান পেশা এখানে লিখে দিতে হবে। এইগুলোর মধ্যে আপনার পেশা আছে কিনা সেটা আপনি লিখবেন। আর আপনার যদি শুধুমাত্র কৃষিকাজ এটাই পেশা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পরিষ্কারভাবে লিখে দিতে পারেন এগ্রিকালচার বলে, কিংবা আপনি এখানে ফার্মার বলে উল্লেখ করতে পারেন, অর্থাৎ আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। এইভাবে আপনি আপনার পেশা লিখে দিবেন। এরপর আছে জমির বিবরণ, অর্থাৎ ল্যান্ড ডিটেলস দিতে হবে। প্রথমে আপনাকে জেএল নম্বর বসিয়ে নিতে হবে। আপনি আপনার জেএল নম্বর বসিয়ে নিলেন। এবার যদি আপনার একাধিক জেএল নম্বরে জমি থেকে থাকে তাহলে জেএল নম্বর কমা দিয়ে দিয়ে আপনি পরপর বসিয়ে নেবেন এইভাবে। তারপর আছে খতিয়ান নম্বর, আপনার যদি খতিয়ান নম্বর অনেকগুলো হয়ে থাকে তাহলে সেই খতিয়ান নম্বরগুলো আপনি বসিয়ে নেবেন, এইভাবে কমা দিয়ে দিয়ে ছোট করে বসিয়ে নেবেন। এবার প্লট নম্বর মানে দাগ নম্বর, দাগ নম্বরও যদি আপনার একাধিক হয়ে থাকে তাহলে আপনি একইভাবে দাগ নম্বরগুলি বসিয়ে নেবেন। আমি দেখানোর জন্য আপনাদের কাছে এই ধরনের দাগ নম্বরগুলি বসিয়ে নিচ্ছি। যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি আরও ছোট ছোট করে লিখে এই অংশটার মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আছে জমির পরিমাণ একরে দিতে হবে, মানে আপনি কিন্তু এটা মোবাইল ফোনের মাধ্যমেই করে নিতে পারেন। ডেসিমেল টু একর এটা কিন্তু আপনি ট্রান্সফর্ম করে নিতে পারেন, তারপর এখানে বসিয়ে নেবেন। তো ধরুন এখানে আমি একটা জমির পরিমাণ দিয়ে দিচ্ছি এইভাবে 0.49, এটা কিন্তু আমি একরে পরিণত করে ডেসিমেলটাকে লিখেছি। এবার বলা আছে ROR খতিয়ান ডেট, খতিয়ানের উপর আপনি দেখবেন বা ROR বা রেকর্ডের উপর একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। কত তারিখের সেই খতিয়ান সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। ধরুন আমি এখানে একটা এমনি লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য, আপনাদের খতিয়ানে লেখা আছে বা আপনাদের রেকর্ডে লেখা আছে, আপনারা সেটা দেখে নেবেন। এবার আছে দেখুন জমির দখলের ধরন, আপনি কিভাবে জমিটা আপনার এটা ক্রয় করেছেন, না উত্তরাধিকার সূত্রে, না নামজারি হস্তান্তর অন্যান্য কিনা, সেটা আপনি লিখে দিবেন। যদি কিনে থাকেন তাহলে হবে পারচেজ, যদি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে তাহলে ডেথ, মিউটেশন বা ট্রান্সফার বা আদার্স। এবার আপনার এইগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে আপনি এখানে আদার্স লিখে দিবেন, আদার্স এইভাবে লিখে দিবেন। এবার আছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। এইভাবে একটি পাতার ফর্ম আপনার ফিল আপ হয়ে গেল। এবার পরের পাতায় যেটা আছে দেখুন আপনার স্বামী অথবা স্ত্রীর বিবরণ। এক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী যদি আপনার থেকে থাকে তাহলেই আপনি এর বিবরণ দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। যদি থেকে থাকে তাহলে আপনি স্বামী কিংবা স্ত্রীর নাম লিখবেন। যেমন ধরুন আমি সেখানে আমার নাম লিখেছি, তো আমি এখানে আমার স্ত্রীর নাম এইভাবে লিখে দেব, যেহেতু আমার স্ত্রী আছে তো সেখানে লিখে দিতে হবে। তার ব্যাংক ডিটেলস এখানে দিয়ে দিতে হবে, প্রথমে ব্যাংকের নাম আর তার ব্রাঞ্চের নাম এখানে লিখে দিতে হবে। একইভাবে আইএফএসসি কোড লিখে দিতে হবে। আইএফএসসি কোড লিখে দেওয়ার পরে এই জায়গাতে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে, তার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিবেন। তারপর দেখুন আধার সংযুক্ত মোবাইল নম্বরটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর দেওয়ার পরে আধার নম্বরটা লিখে দিতে হবে। তো আধার নম্বরটা লিখে দেওয়ার পরে একইভাবে তার ভোটার কার্ডের নম্বর আপনাদের দিয়ে দিতে হবে, আপনার স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দিবেন। তারপর এখানে আছে আপনি কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী কিনা। অবশ্যই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস হবে, আর আপনার স্বামী কিংবা স্ত্রী যদি না হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাকে নো লিখতে হবে। এবার আছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি এএসডিডি তালিকাভুক্ত হয় ইয়েস, না হলে এখানে আপনারা
নো করে দেবেন। তারপর আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, সেটাও এখানে লিখে দিবেন। এবার তার পেশা কি, যদি হাউসওয়াইফ হয়ে থাকে তাহলে এখানে আপনি হাউসওয়াইফ লিখবেন। তো আপনার ক্ষেত্রে স্বামী যদি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত হয় তাহলে এগ্রিকালচার লিখবেন, কিংবা আপনি এখানে ফার্মার বলে লিখে দিতে পারেন, কিংবা আপনার পেশা আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আপনি অঙ্গীকার পত্রটা পুরোটা পড়ে নেবেন। আগের একটি ভিডিওতে আপনাদের পুরোটা আমি ডিটেলসে এটা পড়ে শুনিয়েছি, তাই এখন পড়ছি না। তারপর আপনি আপনার স্বাক্ষর এখানে করে দেবেন। আপনি আপনার স্বাক্ষর যেভাবে করেন সেইভাবেই কিন্তু আপনি আপনার স্বাক্ষরটা করে দেবেন। এবার আছে দেখুন অফিস ইউজের জন্য, এই অংশটা আপনাদের কিছুই করতে হবে না। এবার আপনাদের যে কয়েকটা প্রশ্ন আছে সেই কয়েকটা প্রশ্ন সম্পর্কে বলি। সবাইকে কি এই ফর্মটা ফিল আপ করতে হবে? দেখুন, আমি প্রথমেই বলেছি অনেক গ্রাম পঞ্চায়েতে তালিকা দেওয়া হয়েছে। আপনার গ্রাম পঞ্চায়েতে যদি তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনি ফিল আপ করে জমা করবেন। এবার আপনি যদি না চান যে আমি ফিল আপ করবো না, জমাই দেবো না, সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কৃষি দপ্তরে যোগাযোগ করেছিলাম, সেখানে জিজ্ঞেস করেছিলাম, সেখানে যেটা বলা হয়েছে, দেখুন এখানে নাম এসেছে মানে তাকে ফিল আপ করতে হবে। তো উনি ফিল আপ করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। এবার দেখুন পিএম কিষাণ চালু থাকবে না বন্ধ হবে, মানে আপনি যদি এটা করে দেন তাহলে আপনার যদি পিএম কিষাণ আছে তাহলে সেটা চালু থাকবে না বন্ধ হবে। দেখুন আপনাদের যাদের পিএম কিষাণ আছে তাদের তো এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে না, অতএব সেটা নিয়ে ভেবে লাভ নেই। 3 নম্বরে স্বামী স্ত্রী দুজনেই যদি কৃষক বন্ধুর সুবিধা পেয়ে থাকেন, প্রথমে স্বামীর ডিটেলস তারপরে স্ত্রীর ডিটেলস দিয়েছেন, কিংবা স্ত্রীর ডিটেলস দিয়েছেন এবং স্বামীর ডিটেলস দিয়েছেন, মানে দুজনেই কৃষক বন্ধু পেয়ে থাকেন, এখন থেকে কি দুজনের চালু থাকবে না একজনের থাকবে একজনের বন্ধ হয়ে যাবে? এটাও কিন্তু একটা এমন প্রশ্ন যার উত্তর কৃষি দপ্তরও দিতে পারেননি। তারা যেটা বলেছেন, এই ফর্মটি আপাতত এসেছে, আমাদেরকে ভেরিফিকেশন করতে বলা হয়েছে, তাই আমরা ভেরিফিকেশন করছি। কিন্তু এই ভেরিফিকেশনের পরে কি হবে বা কেন ভেরিফিকেশন করা হচ্ছে, এর থেকে কৃষক বন্ধু চালু থাকবে না বন্ধ হবে, পিএম কিষাণ কৃষক বন্ধু একসঙ্গে দুটো পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তাছাড়াও স্বামী স্ত্রী দুজনে পাবে কি পাবে না, এই সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, ওনারা পরিষ্কারভাবে জানিয়েছেন। তো আপাতত এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু তথ্য দিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং সাথে কোন কোন ডকুমেন্টস দেবেন। আমি একটি বিজ্ঞপ্তি দেখিয়েছিলাম যেখানে বলা হয়েছে আপনি আধার কার্ড দেবেন, আপনার ভোটার কার্ড দেবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দেবেন যেটা কৃষক বন্ধুতে দেওয়া ছিল, আর আপনার আরওআর অর্থাৎ জমির যে ডিটেলস আছে সেইগুলো দেবেন এবং প্রত্যেকটাতে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ আপনি যে জেরক্স কপিটা দিচ্ছেন তার নিচে আপনার নিজের স্বাক্ষর করে দিবেন। তো এইভাবে সেলফ অ্যাটেস্টেড করে আপনি ফর্মটাকে জমা করবেন। আর এই কয়েকটা ডকুমেন্টস লাগবে, আপনি সরাসরি ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েতে। যেদিন ক্যাম্প হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতে, আপনি গ্রাম পঞ্চায়েতে নিশ্চয়ই তালিকা দেখতে পাবেন, সব জায়গায় তো সমান নয়। যেদিন ক্যাম্প হচ্ছে সেদিন শুধুমাত্র ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, গিয়ে আপনি ওইখানে ফিল আপ করেই জমা করে দেবেন। আপনাকে আর বাড়ি আনার প্রয়োজন নেই এবং বাড়ি থেকে আবার নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তাই আপনি ওইখানে ফিল আপ করে সরাসরি জমা করে দেবেন ফর্ম সংগ্রহ করে, আপনি শুধুমাত্র ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশন শুরু হয়েছে তার ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।